ব্যাটল গ্রাউন্ড হরমুজ প্রণালী সেখানে চড়ছে পারদ। এবার নিজেদের বাণিজ্যিক জাহাজেরও নিরাপত্তা সুনিশ্চিত করতে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুপ করে বসে নেই ইরানও। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে ধ্বংস করতে গোপন অস্ত্র প্রয়োগের হুমকি ক্রমাগত দিয়ে চলেছে তেহরান। ফলে বুঝতেই পারছেন যুদ্ধ আস্তে আস্তে কোন দিকে বাঁক নিচ্ছে। তাহলে যুদ্ধবিরতি বা সিজফায়ারের কি হলো? এখন পর্যন্ত যা নিউজ আসছে বলতে পারেন যে যুদ্ধ বিরতি শেষ হওয়ার মুখে, আর এখান থেকে শুরু হতে চলেছে এক তীব্র লড়াই। ইরান হুমকি দিয়েছে আমেরিকা আক্রমণ করলেই তারা 90% পিউরিফাইড ইউরেনিয়াম বানিয়ে দেবে। তবে ট্রাম্প চীন যাচ্ছে, সেখানে গিয়ে আনএক্সপেক্টেড যদি কিছু না হয়, যদিও সে সম্ভাবনা খুব কম, কারণ সেখানে আবার তাইওয়ান ইস্যু আছে, তাহলে কিন্তু আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন আবার যুদ্ধ বাঁধার সম্ভাবনা 95%। ইউএস ইসরায়েল ইরান যুদ্ধে তিন পক্ষের সমঝোতায় আসা সিরিয়াসলি খুব খুব টাফ। আজ দেখব ট্রাম্প জিনপিং কি আলোচনা হতে পারে, তারা নতুন গ্রুপ G2 খুলতে পারে, আর হরমুজে নতুন কি ঘটছে, সেখানে কে কার ট্যাঙ্কার যুদ্ধজাহাজ ধ্বংস করলো। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারজিও চ্যানেলে আপনাদের স্বাগত। একটি F-35 কে ওমান উপসাগরে ইন্টারসেপ্ট করা হয়েছে এবং এটি এমার্জেন্সি কোড 7700 পাঠানো হয়েছে এবং সেখানে জানানো হয়েছে যে একটি F-35 এই মুহূর্তে এমার্জেন্সি মোডে আছে, কোনো প্রকার কোনো সমস্যা চলে এসছে বা যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। তবে এই পুরো এলাকাটা যেহেতু হরমুজ প্রণালীতে আছে, তাই পরিষ্কার কেউ কেউ বলছে দেখুন ওখানে ইরান F-35 কে গুলি করে নামিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সিরিয়াসলি এখনো পর্যন্ত কোনো রকম সিউরিটি পাওয়া যায়নি। দুবাইয়ের আকাশেও প্রচুর ড্রোন উঠতে দেখা গেছে, যার ইন্টারসেপ্ট করা হয়েছে। দুবাইয়ের এয়ার ডিফেন্স সিস্টেম আছে, তা ইন্টারসেপ্ট করেছে। এদিকে কাতারে একটি মালবাহী জাহাজকেও নিশানা করা হয়েছে। অনবরত আরবের দেশগুলোর উপর হামলা হচ্ছে, যদিও এর আগে ইরান বলে দিয়েছে যে যদি তাদের উপর হামলা হয় তবে তারা যতগুলো মার্কিন সামরিক ঘাঁটি আছে সেগুলোর উপর হামলা করবে। আর এই যে আরব দেশগুলো, মানে যেখানে যেখানে গতকাল সন্ধ্যে থেকে শুরু করে রাত পর্যন্ত হামলা হয়েছে, ওই সব জায়গার মার্কিন ডিফেন্স সিস্টেম মজুদ আছে, এয়ারবেসও আছে আমেরিকার, সেই জন্য নাকি তার ওপর হামলা করা হয়েছে। কাতার আগেই বলেছে যে আমরা মধ্যস্থতার জন্য তৈরি, বাট যদি ইরান চায়। কিন্তু ইরান যে হামলাগুলো করছে তা কোনোভাবেই সঠিক নয় এবং আরব দেশগুলোকে টার্গেট করে সরাসরি আমেরিকাকেও চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছে ইরান। আর এদিকে ইরানের নতুন শান্তি প্রস্তাব খারিজ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন তেহরানের প্রস্তাব কোনোভাবেই মানা সম্ভব নয়। কিন্তু কেন? পাকিস্তানের মাধ্যমে শান্তি প্রস্তাব পাঠিয়েছিল তেহরান। এই প্রস্তাবে একাধিক শর্তের কথা জানানো হয়েছে, যেমন যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ চাওয়া হয়েছে, আবার হরমুজ প্রণালীতে নিজের সার্বভৌমত্ব বজায় রাখার আর্জিও জানিয়েছে ইরান। হরমুজে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান। এর পাশাপাশি তেল বিক্রির উপর আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা 30 দিনের জন্য প্রত্যাহারের কথা জানিয়েছে ইরান। আপাতত পাকিস্তানের মাধ্যমে কথা চালিয়ে যাবে ওয়াশিংটন। অন্যদিকে ইরান মার্কিন প্রস্তাব অনুযায়ী 20 বছরের জন্য নয়, তার কম মেয়াদের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখতে প্রস্তুত তারা। তবে কোনো পরমাণু কেন্দ্র ধ্বংস করতে তারা নারাজ। পরিষ্কার বলে দিয়েছে আমরা কোনো পরমাণু কেন্দ্র ধ্বংস করব না। খুব স্বাভাবিকভাবেই ইরান যে জবাব দিয়ে তা পছন্দ হয়নি ডোনাল্ড ট্রাম্পের, এবং ইরানের জবাবের উপর কড়া প্রতিক্রিয়া দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলেছেন যে আমি এই মাত্র ইরানের যত জবাব ছিল তা পড়েছি এবং প্রতিনিধিদের জবাব পড়ার পর এটি আমার কোথাও পছন্দ হচ্ছে না, অর্থাৎ আমি এটা মানতেই রাজি নই। আমার কাছে এটি পুরোপুরি আনঅ্যাকসেপ্টেবল, আমি এটা মানি না। যে ডেডলক তৈরি করা হয়েছিল তার সমাধানে একটি বড় ধাক্কা মনে করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এরপর হয়তো বড় হামলা হবে, হয়তো কেন যে কোনো মুহূর্তে হবে। শুধুমাত্র চীন যাত্রার ওপর কদিন থমকে আছে। তৎক্ষণাৎ নেতানিয়াহুকে ফোন লাগালেন, কথাবার্তা বললেন। তার মানে কি কোনো বড় যুদ্ধের প্রস্তুতি বা বড় হামলার প্রস্তুতি ইরানের উপর হতে চলেছে? নেতানিয়াহু আবার ইরানকে হুমকির পথে নেমে গেছে। Is the war with Iran over? And if it isn't, who will decide when it is? I think it accomplished a great deal, but it's not over because there's still nuclear material, enriched uranium, that has to be taken out of Iran.
There is still enrichment sites that have to be dismantled. There are still proxies that Iran supports. There are ballistic missiles that they still want to produce. এই যুদ্ধ লাগে লাগে অবস্থায় মানে এই ওয়ার 2.0 আগে একমাত্র ভরসা ট্রাম্প সি জিনপিং এর আলোচনা। তো দুজনের সম্পর্ক মোটেও ভালো না। সেখানে কি কোনো রফাসূত্র বেরোবে? চলুন দেখি দুজনের মধ্যে কি কি আলোচনা হতে পারে, তারপর তো রফাসূত্র। শি জিনপিং দীর্ঘকাল ধরে তার ক্যাডারদের বলে আসছে, মানে দেশের যারা ক্যাডার তাদের বলে আসছেন যে পূর্বের উত্থান ঘটেছে এবং পশ্চিমের পতন ঘটছে এবং সময় ও গতিবেগ চীনের পক্ষে রয়েছে। গত বছর তার আত্মবিশ্বাস আরও দৃঢ় হয়েছিল যখন তিনি চীনের রেয়ার আর্থ খনিজ এবং চুম্বকের মতো ব্রেক, গ্লাস বা ম্যাগনেট জরুরি অবস্থার বিশেষ হাতিয়ার প্রয়োগ করে ট্রাম্পের বাণিজ্য শুল্কের হার, যা 140% একসময় ছাড়িয়ে গিয়েছিল, সেটা সফলভাবে রুখে দিয়েছিলেন। এবং বেইজিং সেই চাপ ক্রমাগত বজায় রেখেছে এবং মাঝে মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রের রেয়ার আর্থ এবং চুম্বক সরবরাহ কম করে দিচ্ছে। এর ফলাফল যদিও বেজিংয়ের অনুকূলেই রয়েছে, কিন্তু এই টান উত্তেজনার আবহে দুই নেতার বৈঠকে মূলত 4টি বিষয় আমাদের আলোচনা কেন্দ্রে তাদের আসতে পারে। প্রথমটা হলো ইকোনমি বা অর্থনৈতিক এজেন্ডা। চীনের আসল লক্ষ্য হলো কিছুটা সময় বের করে নেওয়া, যাতে তারা তাদের ঝিমিয়ে পড়া অর্থনীতিকে আবার চাঙ্গা করতে পারে আর টেকনোলজি ও ইন্ডাস্ট্রিকে নিজেদের অবস্থানে আরও মজবুত করতে পারে। একদিকে আমেরিকার লক্ষ্য সম্ভবত চীনের অর্থনৈতিক মডেলে কোনো বড় কোনো কাঠামোগত বদল আনা যায় কিনা এবং স্রেফ কিছু সিম্বলিক বা লোক দেখানোর জয় যদি হাসিল করা যায়। বেজিং হয়তো সম্পর্ক স্থিতিশীল রাখতে বোয়িং বিমান আর আমেরিকার সয়াবিন কিনতে রাজি হবে, আর আগের আলোচনা অনুযায়ী বোর্ড অফ ট্রেড ও বোর্ড অফ ইনভেস্টমেন্টের ঘোষণা দেবে। চীন হয়তো বড়সড় বিনিয়োগের প্রতিশ্রুতিও দিতে পারে, কিন্তু সেটা শেষ পর্যন্ত কতটা বিশ্বাসযোগ্য হবে তা নিয়ে যেমন সন্দেহ আছে, তেমন 2017 সালে ট্রাম্পের বেজিং সফরের সময় $83.7 বিলিয়ন যে প্রজেক্টের কথা ঘোষণা হয়েছিল, সেটা ওই রাজ্যের জিডিপির চেয়েও বেশি ছিল, কিন্তু তার বাস্তব কিচ্ছু হয়নি। দ্বিতীয় ইস্যু হলো তাইওয়ান। 2025 সালের জানুয়ারি থেকে ট্রাম্প আর শি এর মধ্যে যতবার কথা হয়েছে, ট্রাম্পের রিপোর্টে সবসময় টাকা পয়সার ব্যবসার কথাই বেশি উঠে এসেছে। চীনের রিপোর্টে দেখা গেছে তারা তাইওয়ানের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন বেজিং এবার আমেরিকার ওপর চাপ দেবে, যাতে তারা তাদের নীতি বদলে ফেলে। তারা চায় আমেরিকা স্রেফ তাইওয়ানের স্বাধীনতা সমর্থন করি না বলার বদলে সরাসরি তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করি বলুক। এছাড়া তাইওয়ানকে অস্ত্র বিক্রির ব্যাপারেও চীন আমেরিকার সাথে আগেভাগে কথা বলতে চায়। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে একটি বড় অস্ত্রের চালান আটকে দিয়েছে এবং ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে শি জিনপিং এর সাথে এই নিয়ে তার আলোচনা হয়েছে। তৃতীয় বিষয় হলো ইরান। পরিস্থিতিটা বেশ অদ্ভুত আর অস্বস্তিকর, কারণ যখন দুই নেতা বৈঠকে বসতেন ঠিক তখনই মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী অবরোধ করে চীনের দিকে যাওয়া তেলের জাহাজগুলো আটকে দিচ্ছে, অথচ চীনই হলো ইরানের তেলের সবচেয়ে বড় খদ্দের। অন্যদিকে বেজিং তলে তলে ইরানকে রাজনৈতিক আর গোয়েন্দা তথ্য দিয়ে ক্রমাগত সাহায্য করছে এবং ড্রোন পার্টস আর মিসাইল পাঠানোর পথ খুঁজছে। এই ইস্যুতে কোনো পক্ষেরই বিশেষ অগ্রগতি হওয়ার সম্ভাবনা নেই, তবে পরিস্থিতি এত নড়বড়ে হওয়া সত্ত্বেও দুই নেতা যেই বৈঠকে বসতে রাজি হয়েছেন, যদি সেটা শেষ মুহূর্তে ঘোষণা হয়েছে, সেটাই প্রমাণ করে তারা অন্তত লোক দেখানো একটা স্থিতিশীলতা বজায় রাখতে চান। চতুর্থ বিষয় হলো এআই। 2023 আর 24-এর মিটিংগুলোতে এআই নিয়ে একটা আলোচনার পথ তৈরি হয়েছিল এবং একটা চুক্তি হয়েছিল যে পারমাণবিক কমান্ড ও কন্ট্রোলের সাথে এআইকে যুক্ত করা হবে না। এই বৈঠকেও সেই আলোচনার রেস ধরে হয়তো ছোটখাটো কিছু ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ইরানের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েল যুদ্ধকে সমর্থন না করায় ট্রাম্প যখন ন্যাটো ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন আর পুরনো বন্ধুদের থেকে আমেরিকাকে আরও দূরে সরিয়ে নিচ্ছেন, ঠিক সেই সময় ট্রাম্প সি সম্মেলন গ্রুপ অফ টু বা G2 ধারণাকে আরেকবার চাঙ্গা করে তুলছে। এটা আসলে বিশ্বের দুই মহাশক্তির এমন একটা ঘরোয়া জোট যারা চাইলে পৃথিবীর ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা ঠিক করতে পারে। চীন আর আমেরিকার মধ্যে G2-র আইডিয়াটা অনেকটা G7 বা G20-র মতো, যেখানে বিশ্বের প্রধান শক্তিশালী দেশগুলো একজোট হয়। শুরুতে এই ধারণার মানে ছিল বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতি মিলে বাজারের পরিস্থিতি স্থিতিশীল রাখা আর বিশ্বজুড়ে যেসব বড় সমস্যা আছে সেগুলোর সামলানোর দায়িত্ব ভাগ করে নেবে।
এর মানে কিন্তু অন্যদের উপর দাদাগিরি করা ছিল না। তো কয়েক বছরে আমেরিকার চীন সত্যিই সবার মঙ্গলের জন্য দায়িত্ব নিয়ে কাজ করবে কিনা তা নিয়ে মানুষের মনে বড় সড়ো সন্দেহ তৈরি হয়েছে। এখন G2 বলতেই লোকে ভয় পাচ্ছে যে সবার মিলেমিশে চলার মানে মাল্টিল্যাটারাল সিস্টেম কি ফুরিয়ে এলো? এখন কি এমন একটা ব্যবস্থা তৈরি হবে যেখানে দুই মহাশক্তি সেফ নিজেদের স্বার্থের কথা ভেবে বাকি দেশগুলোর উপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দেবে? সবশেষে একটা কথা তো স্পষ্ট, বিশ্বের মানচিত্র এবং রাজনৈতিক সমীকরণ খুব দ্রুত বদলে যাচ্ছে। একদিকে হরমুজ প্রণালীর উপর উত্তপ্ত জলরাশি আর ক্ষেপণাস্ত্রের হুঙ্কার, অন্যদিকে বেজিং এর ঠান্ডা করে দুই মহাশক্তির রুদ্ধদ্বার বৈঠক। পরিস্থিতি অনেকটাই আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে তাসের ঘর বানানোর মতো। ইরান যে সহজে নতি স্বীকার করবে না সেটা তাদের গোপন অস্ত্র আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হুঁশিয়ারি থেকেই পরিষ্কার। শান্তি আলোচনার দড়ি এখন আস্তে আস্তে খুব খুব সরু হয়ে গেছে। ট্রাম্প আর জিনপিং কি পারবেন দুনিয়ার মঙ্গলের জন্য একজোট হতে, নাকি G2 হবে সেফ বড় দুই দাদাদের নিজের স্বার্থ গোছানোর এক নতুন প্ল্যাটফর্ম? তাইওয়ান থেকে ইরান সব ইস্যুতে এই দুই দেশের স্বার্থ পুরোপুরি বিপরীতমুখী। তবুও এই যে তারা এক টেবিলে বসছেন এটাই প্রমাণ করে যে কেউ এই মুহূর্তে পূর্ণাঙ্গ কোনো মহাযুদ্ধের ঝুঁকি নিতে চাইছে না। বিশ্বের টান টান উত্তেজনায় ভারতকেও থাকতে হচ্ছে সতর্ক। জ্বালানি তেলের দাম থেকে শুরু করে বাজারের পরিস্থিতি সবটাই এখন ঝুলে রয়েছে বেজিং এবং হরমুজের সিদ্ধান্তের ওপর। তার মধ্যে প্রধানমন্ত্রী মোদি তো বলেই দিয়েছেন যে তেল কেনা কম করুন, পেট্রোল ডিজেল কম ব্যবহার করুন, সোনার গয়না কিনবেন না, অ্যান্ড আরও অনেক কিছু। আশা করি দেশ সামনের দিকে ভালো পরিস্থিতির দিকেই যাবে। আশা করি ভারত সরকার সবকিছু খুব তাড়াতাড়ি সামলে নেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।